বন্ধুরা, ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করার বিভিন্ন পদ্ধতি আমরা আলোচনা করেছি। এখন আমরা ওই পদ্ধতিগুলোর ভিতর থেকে ইলেকট্রিক্যাল রেজোনেন্স মেথড নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইলেকট্রিক্যাল রেজোনেন্স মেথডে কিভাবে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করা যায় আমরা এই টেকনিক নিয়ে আলোচনা করব। এখানে রেজোনেন্স সার্কিট কি তোমরা এটা জানো, যে অবস্থায় সার্কিটের অর্থাৎ যে ফ্রিকোয়েন্সির কারণে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান সমান হয়, সার্কিটের ওই ফ্রিকোয়েন্সিটাকে রেজোনেন্স বলা হয়, আর ওই অবস্থাটাকে সার্কিটের রেজোনেন্স অবস্থা বলা হয়। তো এই ইলেকট্রিক্যাল রেজোনেন্স মেথডের মাধ্যমে কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি মেজার করব আমরা এটা আলোচনা করব। তো এই ইলেকট্রিক্যাল রেজোনেন্স মেথডের একটা তোমার সেটআপ আছে, অর্থাৎ এই যে ইলেকট্রিক্যাল রেজোনেন্স মিটারটা আছে, এই মিটারটার স্ট্রাকচারটা কেমন, এটা কিভাবে কাজ করে আমরা মূলত এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা আমাদের মিটারের যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা দেখব, যে আসলে স্ট্রাকচারটা কেমন। তো এখানে দেখো আমাদের স্ট্রাকচারটা হলো তো এই যে এখানে তোমরা যে স্ট্রাকচারটা দেখছো এইটার উপরে তোমার দুইটা কয়েল থাকে। এখানে যেটা দেখছো তোমরা এইটা হচ্ছে তোমার মুভিং কয়েল। তো এখানে এই মুভিং কয়েল হলে তো সেখানে তোমার হচ্ছে কন্ডাক্টর জড়ানো থাকবে। তোমার মনে করো যে এটা হচ্ছে সেই কন্ডাক্টর। এটা হচ্ছে আমাদের একটা কয়েল, এটা হচ্ছে একটা কয়েল, এটার সাথে একটা ক্যাপাসিটর সংযুক্ত থাকে, এটা হচ্ছে ক্যাপাসিটর। এটা হচ্ছে মূলত মুভিং কয়েল। অর্থাৎ মুভিং কয়েলটা কি করে দেখো, আমরা জানি যে বিভিন্ন মেজারিং ইনস্ট্রুমেন্টে তোমার কয়েলগুলা তোমার হচ্ছে মানে মেজারিং ইনস্ট্রুমেন্টগুলা তোমার হচ্ছে অ্যানালগ যেগুলো সেগুলা পার্ট কিভাবে দেয়, পার্ট দেয় হচ্ছে তোমার পয়েন্টারের বিক্ষেপের মাধ্যমে। তো পয়েন্টারের বিক্ষেপের মাধ্যমে যে পার্ট দেয় আমরা শুধু পয়েন্টারটাকে দেখি, কিন্তু ওইটার ইন্টারনালি ওখানে কিন্তু একটা কয়েল থাকে, অর্থাৎ ওই পয়েন্টারের সাথে কয়েলটাও মুভ করে। মূলত তোমার পয়েন্টারের সাথে কয়েলটা মুভ করে না, তোমার বিষয়টা হচ্ছে এরকম যে মনে করো যে এইটা একটা কয়েল, এটা মনে করো কয়েলটা তো তোমার ওই যে মিটারটার ভিতরে থাকে, আর এইটা হচ্ছে আমাদের পয়েন্টার। মূলত এখানে ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে এই কয়েলটা মূলত নড়াচড়া করে, ম্যাগনেটিক ফ্লাক্সের মান অনুসারে এই কয়েলটা নড়াচড়া করে, আর কয়েলের সাথে আমাদের একটা পয়েন্টার সংযুক্ত থাকে। এই কয়েলটা যখন নড়াচড়া করে তখন এই পয়েন্টারটা মূলত নড়ে। তো এখানে ইন্টারনালি আমরা এখানে যে মুভিং কয়েলটা দেখব, এই মুভিং কয়েলটার সাথে সংযুক্ত থাকবে একটা পয়েন্টার, যেটা কিনা আমাদেরকে কি করবে, আমাদের ফ্রিকোয়েন্সিটাকে নির্দেশ করবে। তো তাহলে দেখো এইটার সাথে আমরা একটা পয়েন্টার সংযুক্ত করে দিই, এটা হচ্ছে আমাদের পয়েন্টার। তাহলে পয়েন্টারটা যে রিডিং দিবে সেই স্কেলের দাগাঙ্কটা কেমন হওয়া লাগবে, তোমার এইটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে তোমার হাই ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে তোমার নর্মাল ফ্রিকোয়েন্সি। আমাদের মূল কাজ হচ্ছে যে এই যে ডিভাইসটা কিভাবে কাজ করে এইটা নিয়ে আলোচনা করা। তো এইটা হচ্ছে আমাদের কি পয়েন্টার। আচ্ছা, এরপরে এখানে দেখো যে আমরা যে সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি নির্ণয় করব, তাহলে কি করতে হবে, আমাদের এই ডিভাইসটাকে ওই ফ্রিকোয়েন্সির সাথে বা ওই সাপ্লাইয়ের সাথে সেট করতে হবে। তো তাহলে এইখানে আবার আমাদের আর একটা কয়েল দিতে হবে। বিষয় হলো এই কয়েলটা সংযুক্ত থাকবে তোমার হচ্ছে সাপ্লাইয়ের সাথে। তো এইখানে মনে করো যে এই হলো সেই সাপ্লাই, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ।
এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ। তো এইখানে দেখো একটা কয়েল পাইলাম, এটার নাম হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং কয়েল। আর এইটা হচ্ছে আমাদের মুভিং কয়েল। তো দেখো এইটা হলো আমাদের যে ইলেকট্রিক্যাল রেজোনেন্স মেথড আছে বা ইলেকট্রিক্যাল রেজোনেন্ট মিটার আছে, এইটা হচ্ছে এই মিটারের ইন্টারনাল স্ট্রাকচার। এখন আমাদের কাজ হলো যে এই মিটারটা কিভাবে কাজ করে, অর্থাৎ যখন আমরা সাপ্লাইয়ের সঙ্গে এটাকে সংযুক্ত করব, সংযুক্ত করলে এটা কিভাবে কাজ করবে আমরা এইটা এখন আলোচনা করব। তো এটা আলোচনা করার জন্য আমাদের মূলত এটার ইন্টারনাল স্ট্রাকচারটা অবশ্যই জানা দরকার আছে। দেখো এইখানে যদি সাপ্লাই দিই তাহলে সাপ্লাই ভোল্টেজ থেকে আমরা বলতেছি ই, এরপরে এর যে কারেন্ট আছে সাপ্লাই কারেন্ট এটাকে বলতেছি আই। তাহলে দেখো এখানে আই যে কারেন্ট যাবে কয়েল হয়ে আবার সে একই কারেন্ট বের হয়ে আসবে। এরপরে তোমার এইখানে যে কারেন্ট অর্থাৎ মুভিং কয়েলে আমাদের যে কারেন্ট প্রবাহিত হবে সেটাকে আমরা বললাম আই এম। তো দেখো এই যে মিটারটা আছে ইলেকট্রিক্যাল রেজোনেন্স মিটার, এইটা তোমার মূলত রেজোনেন্সের যে প্রিন্সিপালটা আছে ওই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে এটা ফ্রিকোয়েন্সিটা মেজার করে থাকে। তো দেখো এইখানে একটু বিষয় দেখো, আমাদের এক্সএল বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং এক্সি সে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এক্সএল এর ইকুয়েশনটা হচ্ছে 2πf এল, এরপর হচ্ছে 2π আর এটা হচ্ছে তোমার 1/2πf সি। তো এইখানে দেখো আমরা মূলত এখানে মেজার করব কি ফ্রিকোয়েন্সি। তো তাহলে আমাদের এখানে এইটা হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ভেরিয়েবল আর বাকি সবগুলোকে আমরা এখানে কনস্ট্যান্ট ধরবো। তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমি ফ্রিকোয়েন্সিকে বৃদ্ধি করি তাহলে আমার এক্সএল বৃদ্ধি পাবে, আবার ফ্রিকোয়েন্সিকে যদি আমি কমাই তাহলে এখানে এক্সএল কমে যাবে, অর্থাৎ এইটা হচ্ছে কি প্রপোর্শনাল। আর এইটা দেখো ফ্রিকোয়েন্সির সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো এখানে 2πl কে যদি আমি কনস্ট্যান্ট ধরি তাহলে আমি বলতে পারি এক্সএল ইজ প্রপোর্শনাল টু এফ। অর্থাৎ এইখানে ইকুয়েশন দেখো, তুমি যদি ফ্রিকোয়েন্সির মান বাড়াও এক্সএল এর মান বাড়বে। মনে করো ফ্রিকোয়েন্সি প্রথমে আমি ফ্রিকোয়েন্সি 5 নিলাম তাহলে এক্সএল কত 5। এরপরে মনে করো যে ফ্রিকোয়েন্সি আমি 10 নিলাম তাহলে ফ্রিকোয়েন্সি সমান 10 হলে এক্সএল কত 10। তার মানে হচ্ছে এক্সএলটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল। তার মানে এক্সএল ফ্রিকোয়েন্সি বাড়লে এক্সএল বাড়বে। এইখানে আবার দেখো এখানে পুরোটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি তো তাহলে এই ইকুয়েশনটাকে আমি কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়ালস টু এক্সি ইজ প্রপোর্শনাল টু 1/f। তার মানে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে দেখো এইখানে যদি আমরা এইটার মান যদি বাড়াই, ফ্রিকোয়েন্সির মান যদি বাড়াই তাহলে কি হবে, এক্সি এর মান কমে যাবে। কিভাবে কমবে দেখো, মনে করো প্রথমে আমি এফ সমান সমান 1 নিলাম তাহলে এক্সি সমান সমান কী হবে 1/f বা এক্সি সমান সমান হচ্ছে কত 1 হবে। তাহলে এফ সমান 1 হইলে তখন এক্সি এর মান কী হচ্ছে এক্সি সমান 1 হচ্ছে। এরপরে আবার মনে করো যে এবার এফ সমান সমান আমি 2 নিলাম তাহলে আমার এক্সি সমান কী হবে, এক্সি ইজ প্রপোর্শনাল টু 1/f। তাহলে এফের জায়গায় এখন 2 বসাবো, তাহলে 2 যদি বসাই তাহলে এক্সি সমান সমান হচ্ছে 0.5। তাহলে এফ সমান সমান 2 হলে এক্সি সমান সমান হচ্ছে 0.5। ঠিক একইভাবে যদি এখানে আমরা 4 নিই তাহলে এটা হবে এফ সমান সমান 4 হলে এক্সি সমান সমান 0.25। তাহলে এফ সমান সমান যদি 5 হয় এক্সি সমান সমান হবে 0.2। অর্থাৎ এক্সি এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্সির মান যত বাড়বে এক্সি এর মান তত কমবে, ফ্রিকোয়েন্সির মান যত কমবে এক্সি এর মান তত বাড়তে থাকবে। তো এখানে দেখো আমাদের রেজোনেন্সের স্ট্রাকচারটা ছিল কি, রেজোনেন্সের কন্ডিশনটা ছিল এক্সএল ইজ ইকুয়ালস টু এক্সসি। অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সির মান দুই ক্ষেত্রেই ফ্রিকোয়েন্সির মান সেম, অর্থাৎ এমন একটা ফ্রিকোয়েন্সি যে ফ্রিকোয়েন্সির কারণে তোমার হচ্ছে এক্সএল এবং এক্সসি সমান হয়ে যায়। তো তাহলে যে ফ্রিকোয়েন্সির কারণে তোমার এক্সএল এবং এক্সসি সমান হয় সেটাকে আমরা বলবো হচ্ছে নর্মাল ফ্রিকোয়েন্সি। তো তাহলে
এরপরে দেখো তোমার ফ্রিকোয়েন্সি যদি হাই হয়, হাই ফ্রিকোয়েন্সি যদি হয়, দেখো এই ইকুয়েশন থেকে এক্স এল সমান সমান 2 পাই এফ এল এক্স ইজ ইকুয়ালস টু 1/2 পাই এফ সি। ফ্রিকোয়েন্সির মান যদি হাই হয় তাহলে দেখো, যদি ফ্রিকোয়েন্সির মান বেশি হয় তাহলে এক্স এল এর মান বাড়তে থাকবে, ফ্রিকোয়েন্সির মান যদি বাড়তে থাকে এক্স এর মান কমতে থাকবে। তো তাহলে ফ্রিকোয়েন্সি যদি হাই হয় তাহলে নর্মালি আমরা ওইটাকে কি বলবো, ইন্ডাকটিভ সার্কিট বলতে পারবো। কারণ কি, এখানে যদি আমি যদি একই ইকুয়েশনে এই দুইটা ইকুয়েশনে যদি ফ্রিকোয়েন্সি বসাই তাহলে আমার এক্স এল এর মান বাড়তে থাকবে কিন্তু এক্স সি এর মান কমতে থাকবে। তার মানে আমি ফ্রিকোয়েন্সি যত বাড়াবো এক্স এল তত বাড়বে, এক্স সি তত কমবে। তার মানে কি, ওই সার্কিটটা তত বেশি ইন্ডাকটিভ হবে। তো তাহলে দেখো হাই ফ্রিকোয়েন্সি, তাহলে যখন নাকি আমার সার্কিটটা ইন্ডাকটিভ হবে, কোনো একটা ইন্ডাকটিভ সার্কিটে আমি এটাকে সংযুক্ত করব, তখন আমার এই মিটারটা পাঠ দেবে কি, হাই ফ্রিকোয়েন্সি। এরপর দেখো লো ফ্রিকোয়েন্সি, আমি যত ফ্রিকোয়েন্সি কমাতে থাকবো তখন কি হবে, ফ্রিকোয়েন্সি যদি কমাতে থাকি দেখো এফ এর মান যদি কমাতে থাকে এক্স এল এর মান কমতে থাকবে, ফ্রিকোয়েন্সির মান যদি কমাতে থাকে তাহলে আমার কি এক্স এর মান বাড়তে থাকবে। তো তাহলে আমরা এটা দেখলাম যে ফ্রিকোয়েন্সির মান যদি কমে তাহলে আমার এক্স সি এর মান বাড়ে কিন্তু এক্স এল এর মান কমতে থাকে। তার মানে কি, ফ্রিকোয়েন্সি যত কমাবো তত সার্কিটটা কি হবে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের দিকে যাবে। তো তাহলে যখন নাকি আমার এই মিটারটা, অর্থাৎ আমরা এইখানে একটা ক্যাপাসিটিভ সাপ্লাই দিব বা আমাদের সার্কিটটাকে আমরা ক্যাপাসিটিভ যদি করতে পারি তখন আমাদের ফ্রিকোয়েন্সি কি হবে, লো ফ্রিকোয়েন্সি হবে। তার মানে পয়েন্টারটা তখন কি এইখানে পাঠ দিবে। তো এইভাবে মূলত এটা কাজ করে। তো এবার আমরা এটার সাথে রিলেটেড আরও কিছু বিষয় দেখব যে আসলে এটার ভেক্টরটা কেমন হয়। তো এটা হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের সহজ ভাষা আমরা বলবো যে আমাদের সার্কিটটা যখন ইন্ডাকটিভ হবে, ইন্ডাকটিভ সার্কিট হবে, তখন আমাদের এই পয়েন্টারটা পাঠ দেবে কি, হাই ফ্রিকোয়েন্সি। আবার সার্কিটটা যখন ক্যাপাসিটিভ হবে তখন পাঠ দিবে কি, লো ফ্রিকোয়েন্সি। আর যখন ফ্রিকোয়েন্সি রেজোনেন্স হবে তখন দিবে কি, নর্মাল ফ্রিকোয়েন্সি। তো এটা গেল মূলত আমাদের যে এই পয়েন্টারটা কিভাবে পাঠ দিবে, বা আমাদের পয়েন্টারটা এই সেপ মানে হাই ফ্রিকোয়েন্সি কখন পাঠ দিবে, লো ফ্রিকোয়েন্সি কখন পাঠ দিবে, আর নর্মাল ফ্রিকোয়েন্সি কখন পাঠ দিবে। তো এখন এইখানে দেখো সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ই, এইখানে কারেন্ট হচ্ছে তোমার আই, এবং এইখানে আমাদের যে মুভিং কয়েল রয়েছে এই মুভিং কয়েলের কারেন্ট আমরা ধরে নিলাম হচ্ছে আই এম। তো এখানে আমরা তিনটা প্যারামিটার পাচ্ছি। তাহলে তিনটা প্যারামিটারের ভিতরে দেখো আমাদের প্রথম যে প্যারামিটারটা সেটা হচ্ছে, মনে করো যে আমরা ইনপুট সাইডের যে কারেন্ট আছে এটা হচ্ছে আমাদের সেই কারেন্ট। তো ধরে নিলাম তোমার ইনপুট সাইডে কারেন্ট এবং ভোল্টেজটার রিলেশন হচ্ছে এরকম, ভোল্টেজ এবং কারেন্ট মনে করো যে 90 ডিগ্রি ফেজে আছে। তো এখন প্রথমে আমরা যদি এই যে সার্কিটটা আছে এই সার্কিটটা যদি আমাদের মনে করো হাই ফ্রিকোয়েন্সি রিডিং দেয়, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি যদি হাই হয়, মনে করো ফ্রিকোয়েন্সি অনেক বেশি, ফ্রিকোয়েন্সি যদি হাই হয় তাহলে হাই ফ্রিকোয়েন্সি হলে আমাদের সার্কিটটা কী হবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হবে। কেন হচ্ছে এক্সেল হচ্ছে 2 পাই এফ এল, তার মানে এফ এর মান বাড়তে থাকবে আর এক্স এর সমান 2 পাই এফ সি হওয়ার কারণে এখানে ফ্রিকোয়েন্সির মান যত বাড়তে থাকবে এক্স এর মান তত কমতে থাকবে। অর্থাৎ আমি ফ্রিকোয়েন্সি যদি বৃদ্ধি করতে থাকি আমার সার্কিটটা তত ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হবে। তো তাহলে দেখো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সার্কিটের প্রপার্টি আমরা কি জানি, যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সার্কিটে তোমার কারেন্ট পিছিয়ে থাকে। তো তাহলে দেখো এখন এই পুরো সিস্টেমটা যদি আমার এখানে এটা যদি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হয়ে যায় তাহলে এই কারেন্ট কি হবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সার্কিটে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হওয়ার কারণে তোমার হচ্ছে কারেন্ট ভোল্টেজ অপেক্ষা পিছিয়ে থাকে। তো তাহলে দেখো তখন আমাদের এই যে ভোল্টেজ অপেক্ষা কারেন্ট থাকবে পিছিয়ে, তার মানে হচ্ছে আই এম থাকবে এই বরাবর। তো ধরে নিলাম এইটুকু হচ্ছে ফাই। তো তাহলে দেখো এইটুকু যদি 90 হয় তাহলে এইটুকু যদি ফাই হয় তাহলে সম্পূর্ণটা কত, সম্পূর্ণটা হচ্ছে 90 প্লাস ফাই হবে। এখন দেখো টর্কের ইকুয়েশন আমরা জানি, টর্ক ইজ প্রপোর্শনাল টু কারেন্ট ইনটু তার সাথে হচ্ছে কৌণিক ব্যবধান। এখানে দেখো টর্ক সমান আমরা জানি বল ইনটু লম্ব দূরত্ব, কিন্তু এখানে যেহেতু কারেন্ট এবং ভোল্টেজ সেইখানে এজন্য এখানে টর্কের ইকুয়েশনটা হচ্ছে তোমার কারেন্ট ইনটু কৌণিক ব্যবধান। তাহলে এখানে আমাদের কৌণিক ব্যবধান কত হচ্ছে দেখো, তাহলে আমরা এখানে কারেন্ট পাইলাম হচ্ছে আই, এবং তো তাহলে এখানে আমরা বল বলতে টর্ক সমান বল বলতে হচ্ছে কারেন্টকে বুঝি, আর দূরত্ব বলতে হচ্ছে তোমার কৌণিক ব্যবধানকে বা কৌণিক দূরত্বকে বুঝি। তো তাহলে দেখো এইখানে আমাদের এই যে পয়েন্টারটা রিডিং দিবে মূলত এই মুভিং কয়েলের উপরে ডিপেন্ড করে। তো তাহলে আমাদের এইখানে কারেন্ট হচ্ছে
আই এম এবং কৌণিক ব্যবধান দেখো এখান থেকে আমরা কত পাইলাম cos 90 প্লাস ফাই। তো এখন এইটা থেকে আমরা কি লিখতে পারি দেখো টি ইজ প্রপোর্শনাল টু আই এম, এইটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে পাবো মাইনাস সাইন ফাই। তো এটাকে চেঞ্জ করলে আমরা 90 এটা হচ্ছে মাইনাস সাইন ফাই পাবো। তারপরে আমরা এখানে যদি আরেকটু লিখি তাহলে হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু মাইনাস আই এম সাইন ফাই। তো এখানে দেখো টর্কের মান হচ্ছে নেগেটিভ। টর্কের মান যদি নেগেটিভ হয় তো তখন আমাদের এই পয়েন্টারটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, অর্থাৎ এই দিকে ঘুরবে। তাহলে এই দিকে ঘুরলে সে কী করবে হাই ফ্রিকোয়েন্সি রিডিং দিবে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের ফ্রিকোয়েন্সিটা কিন্তু হাই, আর হাই ফ্রিকোয়েন্সি থেকে আমরা কি বুঝেছিলাম যে ফ্রিকোয়েন্সি হাই হলে সেই সার্কিটটা কী হবে ইন্ডাকটিভ সার্কিট হবে। তার মানে আমরা একটা ইন্ডাকটিভ সার্কিট ফর্ম করে সেইখান থেকে ফ্রিকোয়েন্সিটাকে হাই করে তখন যখন হাই করলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টর্কের মানটা নেগেটিভ হচ্ছে। অর্থাৎ যদি আমরা ফ্রিকোয়েন্সি এখানে হাই ফ্রিকোয়েন্সি দিই তাহলে সার্কিটটা হবে ইন্ডাকটিভ, আর ইন্ডাকটিভ সার্কিট হওয়ার কারণে ভোল্টেজ অপেক্ষা কারেন্ট পিছিয়ে থাকবে এবং সেখানে আমাদের টর্কের মান হবে নেগেটিভ। আর টর্কের মান নেগেটিভ হওয়ার মানে হচ্ছে যে আমাদের এই পয়েন্টারটা কী হবে এন্টি ক্লকওয়াইজে এই যে হাই ফ্রিকোয়েন্সিটাকে রিডিং দিবে। আচ্ছা, এটা গেল আমাদের যে হাই ফ্রিকোয়েন্সি কীভাবে রিডিং দিবে। এবার আসো যে লো ফ্রিকোয়েন্সিটা রিডিং সে কীভাবে দিবে। তাহলে লো ফ্রিকোয়েন্সি রিডিং হলে দেখো ফ্রিকোয়েন্সি যত লো হবে আমাদের সার্কিটটা তত কী হবে ক্যাপাসিটিভ হবে। তাহলে ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি, ক্যাপাসিটিভ সার্কিটে আমরা জানি যে তোমার কারেন্ট লিডিং থাকে, অর্থাৎ কারেন্ট লিডিং থাকার মানে হলো ভোল্টেজ অপেক্ষা কারেন্ট এগিয়ে থাকবে। এটা হচ্ছে আমাদের সাপ্লাই কারেন্ট, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ। তো এইখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। তো এখন দেখো আমাদের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি লো ফ্রিকোয়েন্সি। তাহলে লো ফ্রিকোয়েন্সি হলে সেটা হবে আমাদের ক্যাপাসিটিভ সার্কিট। তাহলে ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজ অপেক্ষা এগিয়ে থাকবে। তো ধরে নিলাম মনে করো যে এখন আমার কারেন্ট এখানে আছে, তাহলে আমার মুভিং কয়েলের কারেন্ট হচ্ছে আই এম। তো এইটুকু হচ্ছে তোমার ফাই, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে তোমার ফাই। তো আমার লাগবে কি, তো এইখানে দেখো আমাদের টর্ক হচ্ছে কি টর্ক ইজ প্রপোর্শনাল টু আই এম কজ 90। তাহলে আমার যদি অ্যাঙ্গেল যদি আমি নির্ণয় করি তার মানে অ্যাঙ্গেল হচ্ছে এখান থেকে এইটুক যদি নির্ণয় করি তাহলে এইটুক কী হবে দেখো সম্পূর্ণটা 90, এইটুক হচ্ছে ফাই, তাহলে এইটুকু আমি বলবো 90 মাইনাস ফাই। তো তাহলে এখন এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে টর্ক ইজ প্রপোর্শনাল টু আই এম, এখন এটা আমরা পাবো হচ্ছে সাইন থিটা। তাহলে দেখো এইখানে আমাদের টর্কের মান হচ্ছে পজিটিভ, টর্কের মান পজিটিভ হওয়ার কারণে আমাদের এই পয়েন্টারটা তোমার হচ্ছে এই যে ঘড়ির কাঁটার দিকে লো ফ্রিকোয়েন্সিকে রিডিং দিবে। আচ্ছা, এইটা ছিল আমাদের মূলত যে লো ফ্রিকোয়েন্সিটা কিভাবে, মূলত এই যে পয়েন্টারটা কিভাবে তোমার লো ফ্রিকোয়েন্সিটাকে রিডিং দেয়। আচ্ছা, এরপরে আমাদের আরও একটা বাকি আছে, সেটা হচ্ছে কি নর্মাল ফ্রিকোয়েন্সি। এবার দেখো নর্মাল ফ্রিকোয়েন্সি হলে, নর্মাল ফ্রিকোয়েন্সি মানে কি এখানে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান কিন্তু সমান, অর্থাৎ এক্সএল ইজ ইকুয়ালস টু এক্সসি। তাহলে এক্সএল এবং এক্সসি যদি সমান হয় তো ওই সার্কিটে তো তোমার হচ্ছে কোনো ইমাজিনারি পার্ট থাকে না, অর্থাৎ ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স কোনোটারই ইফেক্ট থাকে না। যেমন মনে করো তোমার এইটা হচ্ছে আমাদের আরএলসি সার্কিট, এটা হচ্ছে ইন্ডাক্টর, এটা হচ্ছে ক্যাপাসিটর। এখন এই এক্সএল আর এক্সসি যদি সমান হয়ে যায়, এই দুইটা যদি সমান হয়ে যায় তার মানে এই সার্কিটে আমার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের কোনো ইফেক্ট নাই, তাহলে বাকি থাকে শুধুমাত্র রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্স হলে কি সেটা রিয়েল পার্ট, এখানে কোনো ইমাজিনারি পার্ট নাই, দ্যাট মিন্স এখানে কোনো কৌণিক ব্যবধানও নাই। এখানে যদি তোমার ইন্ডাক্টর ক্যাপাসিটর যদি না থাকে তাহলে কৌণিক ব্যবধান কোত্থেকে থাকবে। তাহলে এইখানে যেহেতু কৌণিক মানে এই সার্কিটটা রেজোনেন্স হচ্ছে, আর রেজোনেন্স হয় কখন নর্মাল ফ্রিকোয়েন্সিতে, তো তখন কি হয়, তখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে আলটিমেটলি কোনো অ্যাঙ্গেল থাকে না। তো তখন সেই অবস্থায় আমাদের ভেক্টরটা কেমন হয়, তার মানে দেখো এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ, আর কারেন্টও কি থাকবে, কারেন্টও এটার সাথে ইন ফেজই থাকবে, অর্থাৎ কারেন্টও এখানে থাকবে, কৌণিক কোনো ব্যবধান থাকবে না, তখন এটা হয়ে যাবে 90 ডিগ্রি। দ্যাট মিন্স দেখো এইখানে টর্ক ইজ প্রপোর্শনাল টু আই এম কজ 90। কজ 90-র মান কি জানি আমরা 0, অর্থাৎ টর্ক হচ্ছে এখানে 0, টর্ক 0। তার মানে হচ্ছে যে যখন নাকি আমাদের ফ্রিকোয়েন্সিটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হবে ওই সময় কি হবে, টর্ক 0 হবে। টর্ক 0 হওয়ার মানে কি এই পয়েন্টারটা মূলত এখান থেকে মুভ করবে না। এই যে আমরা টর্ক নির্ণয় করলাম, দেখো যে টর্কের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি মূলত এই পয়েন্টারটাকে মুভ করাবে কে,
এই যে টর্ক হচ্ছে কি একটা বল, অর্থাৎ টর্ক হচ্ছে ঘূর্ণন বল, অর্থাৎ এই যে পয়েন্টারটা যে মুভ করে মূলত এই ফোর্সের কারণে, অর্থাৎ টর্কের কারণে এটা মুভ করে। তাহলে দেখো প্রথম যখন আমরা হাই ফ্রিকোয়েন্সি দিলাম তখন সার্কিটটা হলো ইন্ডাকটিভ, অর্থাৎ ইন্ডাকটিভ সার্কিট যখন আমরা ইন্ডাকটিভ সার্কিট ফর্ম করবে তখন আমাদের ফ্রিকোয়েন্সি কি হাই ফ্রিকোয়েন্সি হবে, তখন পয়েন্টারটা কোন দিকে কাজ করবে, টর্ক নেগেটিভ হয়, টর্ক নেগেটিভ হওয়ার কারণে পয়েন্টারটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে রিডিং দিবে, হাই ফ্রিকোয়েন্সি নির্দেশ করবে। আর যখন নাকি সার্কিটটা ক্যাপাসিটিভ হবে তখন টর্ক হবে পজিটিভ, এবং ওই সময় কি হবে তোমার হচ্ছে পয়েন্টারটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে লো ফ্রিকোয়েন্সিকে রিডিং দিবে। আর যখন নাকি তোমার হচ্ছে ঘড়ির কাঁটা কোনো রিডিং দিবে না, অর্থাৎ তোমার হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বা নর্মাল ফ্রিকোয়েন্সি, ওই সময় কোনো টর্ক উৎপন্ন হয় না। টর্ক উৎপন্ন না হওয়ার কারণে পয়েন্টারটা কোনো রিডিং দেয় না, দ্যাট মিনস ওইটাকে আমরা বলি নর্মাল ফ্রিকোয়েন্সি। তো এইটাই মূলত আমাদের ইলেকট্রিক্যাল রেজোনেন্স মেথডের ফ্রিকোয়েন্সির মেজারমেন্ট, হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি এবং নর্মাল ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট। তো মূলত আমাদের এই ডিভাইসটা এইভাবেই কাজ করে থাকে। তো ইলেকট্রিক্যাল রেজোনেন্স মেথডে কীভাবে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।